দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। স্যার, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। আমরা যেমনটা প্রতিবেদনে দেখলাম, অর্থনীতি আমাদের দেশের ৫৪ বছরের স্বাধীনতার পরও আমরা অর্থনীতির যে স্বাধীনতা সেটা ঘটেনি। এটার কারণটা কি? এটার তো নানাবিধ কারণ, কিন্তু অর্থনৈতিক মুক্তি যে ঘটে নয় সেটা আমাদের ওএমএসের ট্রাকের পিছনে এখন যে লম্বা লাইন দেখি সেটা দেখলেই বুঝতে পারি আমরা। এবং এই দেশের স্বাধীনতার আগে আমরা যখন পাকিস্তানের সাথে ছিলাম তখন এই যে বৈষম্য নিয়ে আমরা কথা বলেছি, অর্থনৈতিক বৈষম্য এবং বৈষম্যর বিভিন্ন দিক থাকে, সেই বৈষম্য বিরোধী আমরা জানি যে সর্বশেষ যে আমাদের অভ্যুত্থানটা হয়েছে, ছাত্র জনতা, সেটা কিন্তু এই বৈষম্য বিরোধী, তাই না? তাহলে এই ৫৪ বছর পরেও যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এবং একটা জাতি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের জন্য একাত্ম হয়ে যাবে, সেটা কিন্তু বলে, তাই না? অনেক শব্দ তো ছিল, সেখানে আমরা বৈষম্য বিরোধী এই বৈষম্যটা আসলো কেন? শুধুমাত্র এই কোটার যে আপনার বৈষম্য, কোটার যে একটা বিষয় ছিল, তাছাড়াও কিন্তু আপনি দেখেন মানে বাংলাদেশের আপামর জনসাধারণ কেন আপামর জনসাধারণ যে আপনার একসাথে হলো, কেন হলো সেটা কিন্তু আপনার সার্বিক যে বৈষম্য। এখন সেটা ডেফিনেটলি আপনার রাজনীতির কথা বলতে হয় যে আপনার 71-এর পর থেকে অবশ্যই আমাদের অর্জন হয়েছে, আমরা দেখি যে অনেক অর্জন আছে, কিন্তু আমরা এখন যদি বলি যে দারিদ্র্য বিমোচন যেটা মূল উদ্দেশ্য ছিল, সেখানে কিন্তু আমরা দেখি যে সেই জায়গায় আমরা অনেকটা উন্নতির পরেও কিন্তু আবার খানিকটা পিছিয়েছি। এবং গত 10-15 বছরে যে ধরনের আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে আমাদের যেরকম উন্নয়ন আমাদের প্রত্যাশা ছিল, একটা সময় যেটা হয়, অনেক সময় কসমেটিক কিছু বিষয় আসে যে সামনে আমরা বড় বড় প্রজেক্ট দেখি, কিন্তু সাধারণ মানুষের, প্রান্তিক জনগোষ্ঠীর যেই উন্নতিটা হওয়ার কথা, অ্যাটলিস্ট তাদের মানে বেঁচে থাকার জন্য যে মিনিমাম যে আপনার ভোগ, সেটার ক্ষেত্রে মানুষের অনিশ্চয়তা সাংঘাতিকভাবে রয়েছে। এবং এখন আমরা এই যে দ্রব্যমূল্য নিয়ে এখন যেই চাপটার মধ্যে আমরা আছি, এটা তো আসলে স্বাধীনতার ৫৪ বছর পরে এটার মানে প্রত্যাশিত ছিল না আসলে। এখন এগুলো বললে মনে হবে যে এখন দায়টা কার? তাহলে দায়টার ক্ষেত্রে বললে রাজনীতি প্রথমে অবশ্যই আসবে, যে আমরা রাজনৈতিকভাবে এই যে আমাদের যে কমিটমেন্ট, যেটা পলিটিক্যাল কমিটমেন্ট, সেখানে আপনি দেখবেন যে অর্থনীতির ক্ষেত্রে একটা পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে প্রতি বছরের আপনার বাজেট যেটা, সেখানে কিছু আপনার একটা বছরের জন্য পরিকল্পনা থাকে। আমরা দেখেছি যে এই বাজেটের যে পরিকল্পনা এক বছরের, পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে তার সামঞ্জস্য থাকে না। আবার পঞ্চবার্ষিক পরিকল্পনা 4টা মিলে আমরা যখন একটা পার্সপেক্টিভ প্ল্যান করি, প্রেক্ষিত পরিকল্পনা, সেখানে আমরা মিল দেখি না। তাহলে আমি যদি একটা দেশকে আজ থেকে, এই যে আমরা বলি না যে আমরা 41-এ কোথায় যাব, 30 সালে কোথায় যাব, এই যে ভিশনগুলো, সেই ভিশনগুলোর ক্ষেত্রে আমার যে একটা টার্গেট থাকে, সেই টার্গেটের সাথে কিন্তু আমার প্রত্যেকটা বছরের যে আমার এই বাজেট এবং বরাদ্দ এবং তার মাঝখানে আমি কি অর্জন করতে চাই, বছরের কিন্তু একটা প্ল্যানিং থাকবে, একটার উপর একটা এরকম গাঁথনি থাকবে, সেগুলো কিন্তু আমরা দেখি না। বলছিলেন এই আসন্ন বাজেটে সরকার কি ধরনের উদ্যোগ নিতে পারে এই আয় বৈষম্য কমানোর জন্য? একটা হলো যে আপনার আসন্ন বাজেটে যেটা আসছে, সেটাতে সরকারের খুব বেশি করণীয় বৈষম্য মানে নিরোধ করার জন্য আমার মনে হয় আছে বলে মনে করি না। যেটা আছে সেটা হলো যে প্রান্তিক জনগোষ্ঠী যে চাপে পড়েছে, তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে এই সময়টাতে তারা যেন একটা ন্যূনতম ভোগ বজায় রাখতে পারে, পারিবারিকভাবে যেন একটা স্টেবল জায়গায় থাকে, সেটার জন্য বরাদ্দ থাকবে। কিন্তু বৈষম্যটা তো অনেক বছরে হয়েছে এবং পুরো সিস্টেমের বিভিন্ন জায়গায় যে বৈষম্যটা আছে, এই সিস্টেমের প্রত্যেকটা জায়গায় আপনি ধরুন একটা শ্রমিক কাজ করছে, তো সেই শ্রমিক কাজ করলে তাকে যে মজুরি দেওয়া হচ্ছে, সেখানে আপনার কম্পিটিটিভ মজুরি পাচ্ছে কিনা, সেখানে যদি কম্পিটিটিভ মজুরি না পায়, অনেক ক্ষেত্রে আমরা জানি যে অনেক লোক বেকার বলে তাকে যেই মজুরিটা দেওয়া হচ্ছে সেটা তার ফেয়ার মজুরি থেকে কম দেওয়া হচ্ছে, এটা এক। সেটা নিয়ে যদি আপনার বাজারে যায়, বাজারে যদি আমরা দেখি যে কম্পিটিটিভ বাজার না, প্রতিযোগিতামূলক বাজার না, দামটা যে জায়গায় হওয়ার কথা ছিল তার থেকে হয়তো 10% বেশি আপনার দাম দিতে হচ্ছে, সেটাও কিন্তু তার যে প্রকৃত পারচেজিং পাওয়ার সেটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা হলো বাজার ব্যবস্থাপনা, যেটা
সেটার মধ্যে আমার দেখতে হবে কোথাও কম্পিটিশনের ঘাটতি আছে কিনা, এবং সেই জন্য হয়তো প্রতিষ্ঠান আছে, বাংলাদেশের কম্পিটিশন কমিশন আছে। প্রশ্ন হলো যে সেই কমিশনটা ইফেক্টিভলি রোল প্লে করতে পারছে কিনা। তো একইভাবে প্রত্যেকটা সেক্টরে আমার এই কম্পিটিশন আমাকে নিশ্চিত করতে হবে। স্যার, ওই যে বৈষম্যর কারণটা কি প্রত্যক্ষ কর কম আদায় হওয়া? একটা হলো যে অনেকগুলো দিক থেকে আসে, তো আপনি যদি কর ব্যবস্থাপনায় যান সেখানে আবার দেখা যাচ্ছে যে ইকুইটেবল কর ট্যাক্স স্ট্রাকচার আছে কিনা। হ্যাঁ, এখন যদি আপনার এখানে যদি আপনার কর ব্যবস্থা যদি আপনার সুষম না হয়, যার আপনার ইনকাম বেশি তার কাছ থেকে কর বেশি নেবেন, যার ইনকাম কম তার থেকে আপনি কম নেবেন। এখন প্রশ্ন হলো যে আপনি যখন একটা এই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট, ইনডাইরেক্ট ট্যাক্স, এখন সেটা যদি আপনি মানে একদম আপনার প্রান্তিক জনগোষ্ঠী যে জিনিসগুলো ভোগ করে সেটার উপর থেকে যদি আমি এই ট্যাক্সটা ইম্পোজ করি এবং সেখান থেকে কালেক্ট করি, সেখানে কী হবে? সেখানে দেখবেন যে ওই আপনার যারা উচ্চ আয়ের মানুষ তার থেকে বেশি আপনারা দেখবেন যে যারা নিম্ন আয়ের মানুষ তারা এই ট্যাক্সটা বেশি দিবে। সেজন্য কিছু বিষয় যেটা গভর্নমেন্ট চিন্তা করে বা করছে, যে আপনি যখন ভ্যাট দেখেন একটা সুপার স্টোরে গেলে হয়তো ভ্যাট দেওয়া লাগে, কিন্তু অন্যান্য যে দোকানগুলো আছে সেখানে আপনার ভ্যাট দেওয়া লাগে না। সেটাও একটা পারপাস থাকে যে প্রান্তিক আয়ের মানুষ যেখান থেকে কেনাকাটা করে সেখানে যেন ভ্যাটটা কম দেওয়া লাগে। কিন্তু এরপরে আপনি যদি দেখেন যে আমরা যেটাকে বলি আপনার ইনডাইরেক্ট ট্যাক্স বলি, ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্সটা আপনাকে এই যে আপনার এই ভ্যাট থেকে শুরু করে অন্যান্য যে ট্যাক্সগুলো পণ্যের উপর যেগুলো আছে সেখান থেকে কিন্তু আমাদের ট্যাক্সের প্রায় কত 2/3 ভাগ কিন্তু আপনার আসে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে। এগুলির প্রভাব কিন্তু বেশি পড়ে প্রান্তিক সময়ের স্বল্পতার জন্য এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও। স্বাধীনতার 54 বছরের অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে কথা বলছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন।